জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, যদি বলি যে ভুটান ভারতের পরবর্তী রাজ্য হতে চলেছে, বিশ্বাস করবেন? দেখুন, এটা কিন্তু নিছকই গুজব নয়। গত কয়েক মাস ধরে ভারত ভুটান সম্পর্কে এমন সব ঘটনা ঘটে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সত্যি ভারতের ইতিহাসে নতুন কোনো অধ্যায় সংযোজিত হতে চলেছে। আসলে গত এক মাসে ভুটানের প্রধানমন্ত্রী একাধিকবার ভারত সফরে এসেছেন এবং একাধিক ইন্টারভিউতে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতই তার কাছে অনুপ্রেরণা, ভারতীয় সংস্কৃতির ওপরে তার গভীর শ্রদ্ধা রয়েছে। এমনকি নরেন্দ্র মোদীকে তিনি বড় দাদা এবং পরামর্শদাতা বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে ভুটান একের পর এক চীনা বিনিয়োগকে প্রত্যাখ্যান করে চীন থেকে দূরত্ব তৈরি করছে। তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে কি ভুটান ধীরে ধীরে ভারতের দিকে ঝুঁকছে? আর এর পেছনে কি ভারতের স্ট্র্যাটেজিক মাস্টারমাইন্ড অজিত দোভালের কোনো গোপন পরিকল্পনা কাজ করছে? কেন কথা বলছি? কারণ সিকিম ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সময়ও স্ট্র্যাটেজিক্যালি বিরাট ভূমিকা নিয়েছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা, যার মূল নেতৃত্বে ছিলেন অজিত দোভাল। তাহলে এবারও কি একই রকম কিছু ঘটতে চলেছে? ভুটান কি সত্যি ভারতের নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে? প্রশ্নটা যেহেতু গভীর, তাই আলোচনাটাকেও গভীর করতে হবে। তো চলুন আজকের ভিডিওটাতে এই গায়ের লোম খাড়া করে যাওয়ার মতো বিষয়টাকে একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা। এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেলের ব্যবস্থা এবং পড়াশোনার সময় যে কোনো সহায়তা প্রদান করি বা হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষে এই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, ঐতিহাসিকভাবে সিকিম ও ভুটান দুটোই একসময় ভারতের প্রোটেক্টরিয়েট ছিল। ব্রিটিশরা এই রাজ্যগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করত না, তবে প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্ক তাদের হাতেই ছিল। তারপরে সিকিম ধীরে ধীরে ভারতের অংশ হয়ে গেল, অথচ ভুটান স্বাধীন রাষ্ট্র হয়ে রয়ে গেল। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এরকমটা কেন হলো? আসলে ভুটানের ভারতের অংশ না হওয়ার কারণ বুঝতে হলে আমাদের ভুটানের অতীত ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। একসময় ভুটান বেশ কয়েকটা ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যেগুলোর উপরে তিব্বতের সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব ছিল। সপ্তম শতাব্দীতে বৌদ্ধ ধর্ম তিব্বত থেকে ভুটানে আসে এবং সিন্ধু নামে একজন ভারতীয় রাজা সেখানে বৌদ্ধ ধর্মকে প্রচার করেন। ষোড়শ শতাব্দীতে দ্রুকপা নগাওয়াং নামগিয়াল নামের এক নেতা তিব্বত থেকে ভুটানে আসেন এবং ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে ভুটানকে একটা সংযুক্ত দেশ হিসাবে গড়ে তোলেন। এরপরে সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু 1700 সাল নাগাদ মুঘল সাম্রাজ্য কোচবিহারকে আক্রমণ করেন। এই কোচবিহার ভুটানের সীমান্তবর্তী রাজ্য ছিল, আর কোচবিহারের শাসক ভুটানের কাছে তখন সাহায্য চাইল। ভুটানের তৎকালীন সেনা কোচবিহারে প্রবেশ করে মুঘল সেনাকে হটিয়ে দিল, কিন্তু তারপর ভুটান নিজেই কোচবিহারের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিল। আর এর ফলে কোচবিহারে দুটো পক্ষ তৈরি হলো, একটা ভুটানের সমর্থক আর অন্য পক্ষ কোচবিহার থেকে ভুটানকে বিতরণ করতে ব্রিটিশদের সাহায্য প্রার্থনা করলো। তখন ব্রিটিশরা সেই সুযোগকে কাজে লাগিয়ে কোচবিহারে হস্তক্ষেপ করে, ভুটানিদেরকে হটিয়ে দেয় এবং কোচবিহারে নিজেদের পছন্দের শাসককে বসিয়ে দেয়। এরপরে ব্রিটিশরা ভুটানের ওপরে চাপ সৃষ্টি করতে থাকে এবং কাঠ ব্যবসার অনুমতি চেয়ে ভুটানকে একটা প্রস্তাব দেয়। এই প্রস্তাবে বলা হয়, ভুটান যদি ব্রিটিশদেরকে কাঠ ব্যবসার অনুমতি দেয়, তাহলে ব্রিটিশরা আর তাদেরকে কোনো রকমের বিরক্ত করবে না। তখন ব্রিটেন ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, ফলে ভুটান রাজি হলেও তাদের মনে মনে আতঙ্ক ছিল যে একদিন তাদের সার্বভৌমত্বকে কেড়ে নেওয়া হবে। এদিকে ব্রিটিশরা আসামের উত্তরে দুয়ার অঞ্চলে আগ্রাসীভাবে তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটাচ্ছিল, আর এর প্রতিক্রিয়ায় ভুটান ব্রিটিশ নিয়ন্ত্রিত সিকিমকে আক্রমণ করে বসে। ভুটানের রাজা ভেবেছিলেন যে এতে ব্রিটিশরা ভয় পাবে, আর ভয়ে ব্রিটিশরা দুয়ার এলাকা
এলাকা থেকে সরে যাবে, কিন্তু বাস্তবে ঘটনাটা উল্টো ঘটে। 1865 সালে ব্রিটিশরা ভুটান আক্রমণ করলে অ্যাংলো ভুটান যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে ফাইনালি ভুটান পরাজিত হয়। এই পরাজয়ের ফলে ব্রিটিশরা তাদের ওপরে সিংচুলা চুক্তিকে চাপিয়ে দেয়, যে চুক্তি অনুযায়ী ভুটানকে দুয়ার অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়। এরপরে ভুটানের আভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতা দখল নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হলে এক পক্ষকে ব্রিটিশরা সমর্থন দিচ্ছিল আর অন্য পক্ষকে সমর্থন দিচ্ছিল তিব্বত। এর ফলে ভুটানের পরিস্থিতি ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগোতে থাকে। ঠিক এই সময়ে ভুটানে উগেন ওয়াংচুক নামে এক নেতা আবির্ভূত হন আর তাকে পরামর্শ দিচ্ছিলেন দর্জি নামক একজন ব্যক্তি। এখন উগেন ওয়াংচুক তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে পরাজিত করে 1885 সালের মধ্যে ভুটানকে পুনরায় ঐক্যবদ্ধ করেন এবং পরে দেশের প্রথম সার্বভৌম রাজা হন এবং দর্জিকে তার প্রধান উপদেষ্টা নিয়োগ করেন। যাই হোক, উগেন ওয়াংচুকের রাজত্ব শুরু হলে ভুটানে স্থিতিশীলতা ফিরে আসে। তবে এরপরে ভুটানে আর একটা নতুন সংকট দেখা দেয়। এবার ভুটান নয়, তিব্বত কিন্তু সিকিম রাজ্যকে আক্রমণ করে বসে। আর যেহেতু সিকিম তখন ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশরা এটা একেবারেই মেনে নেয়নি। ব্রিটিশরা ভুটানকে অনুরোধ করে তারা যেন তিব্বতকে বোঝায় যে তিব্বত এই পদক্ষেপ সঠিক করছে না। উগেন ওয়াংচুক তখন মধ্যস্থতাকারীর ভূমিকা নেন এবং তার উপদেষ্টা দর্জিকে তিব্বতে পাঠান। 1904 সালে দর্জি ব্রিটিশদের সঙ্গে তিব্বতে গিয়ে চুক্তি স্বাক্ষর করে দেন আর এই সময় থেকে কিন্তু ভুটানের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়। 1907 সালে উগেন ওয়াংচুক ভুটানের সার্বভৌম রাজা হিসেবে নিজেকে ঘোষণা করে এবং তখন থেকেই ভুটানের আধুনিক রাজতন্ত্রের সূচনা হয়। পাশাপাশি দর্জি পরিবারও প্রশাসনের সর্বোচ্চ পদ গঞ্জিম লাভ করে এবং ব্রিটিশরা রাজা ওয়াংচুককে স্বীকৃতি দেয়। এরপরে 1910 সালে যখন চীন তিব্বত আক্রমণ করে তখন দলাই লামাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়। এই ঘটনা ভুটান, সিকিম এবং নেপালের জন্য বড়সড় একটা সতর্ক বার্তা হয়ে দাঁড়ায়। কারণ যদি চীন তিব্বতকে দখল করতে পারে তাহলে নেপাল, ভুটান, সিকিম দখল করতে আর কতক্ষণ? অবশ্য এই কথাটা আমি কিন্তু হাওয়ায় হাওয়ায় বলছি না, কারণ চীনের রাষ্ট্রপতি মাও জেডং প্রকাশ্যে তার বিখ্যাত 5 ফিঙ্গার পলিসির কথা ঘোষণা ততদিনে করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিব্বত হলো আমাদের হাতের তালুর মতো, তিব্বতকে তো আমাদের দখল করতেই হবে। আর একবার তিব্বত দখল হয়ে গেলে আমরা একে একে হাতের 5 আঙুলকে বাড়াবো। লাদাখ, নেপাল, ভুটান, সিকিম এবং অরুণাচল প্রদেশকে একে একে দখল করব। তাই চীনের তিব্বত আক্রমণ এবং মাও জেডং এর 5 ফিঙ্গার পলিসির কথা মাথায় রেখেই 1910 সালে ভুটান ব্রিটিশদের সঙ্গে পুনাখা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় যে তারা ভুটানের আভ্যন্তরীণ বিষয়ে কোন রকমের হস্তক্ষেপ করবে না, তবে তাদের পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকবে। আর এভাবেই 1910 থেকে 1947 সাল পর্যন্ত ভুটান ভারতের প্রোটেক্টরিয়েট হিসাবে রাজত্ব করতে থাকে। এরপরে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে ভুটান লর্ড মাউন্টব্যাটেনকে চিঠি লিখে পাঠায় এবং তারা জানায় যে তারা ভারতের অংশ হতে চায়। কিন্তু সেই সময় নেহেরু মনে করেছিলেন যে ভুটানকে ভারতের অংশ করলে সরাসরি চীনের কোপের মুখে পড়তে হতে পারে। তাই নেহেরু ভুটানকে চীন এবং ভারতের মাঝখানে একটা বাফার রাজ্য হিসাবে রাখতে চেয়েছিলেন। ফলে 1948 সালে ভারত এবং ভুটানের মধ্যে আগের পুনাখা চুক্তিটাই কিন্তু বহাল থাকে। তবে এরপরে 1949 সালে স্বাধীন ভারত এবং ভুটানের মধ্যে নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই চুক্তির অধীনে ভারত ভুটানকে একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়, তবে ভুটানের প্রতিরক্ষা ভারতের দায়িত্বে থাকে। এভাবেই 1949 সাল থেকে আজ পর্যন্ত ওই চুক্তিই কিন্তু বহাল রয়েছে। তাই এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে ভুটান কেন আবার ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে চাইছে? ভারতের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক অগ্রগতির অর্থটা কি? সবাই কৌতূহলী হচ্ছে যে অজিত দোভাল কি এই প্রক্রিয়ায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন? ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি হতে চলেছে? তো চলুন এবার এই বিষয়গুলো আরো বিশদে বিশ্লেষণ করে দেখি। দেখুন, গত 70 বছরে ভারত এবং ভুটানের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ভারত বরাবরই ভুটানকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী
প্রতিবেশী হিসাবে দেখেছে। আর ভুটান ভারতের অভিভাবক সুলভ সহায়তাও কিন্তু এতদিন পেয়ে এসেছে। কিন্তু সম্প্রতি ঘটনা বলি এবং ভূরাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে অনেকেই মনে করছেন ভুটানও হয়তো সিকিমের মতোই ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। কিন্তু কেন এই রকম সম্ভাবনা তৈরি হলো? এর সবচেয়ে বড় কারণ হলো ভুটানের অর্থনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তাগত বাস্তবতা। হয়তো আপনারা জানেন যে ভুটানের অর্থনীতির প্রধান স্তম্ভ হলো পর্যটন এবং জলবিদ্যুৎ রপ্তানি, এবং এই দুই ক্ষেত্রেই ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভুটানের উৎপাদিত বিদ্যুৎ ভারতই ক্রয় করে, যেটা ভুটানের জাতীয় আয়ের কিন্তু প্রধান উৎস। শুধু তাই নয়, ভারত প্রতি বছর ভুটানকে উল্লেখযোগ্য হারে আর্থিক সহায়তাও কিন্তু প্রদান করে। সম্প্রতি ভারতের পক্ষ থেকে ভুটানকে $100 মিলিয়ন সহায়তাকে ঘোষণা করা হয়েছে। এমনকি ভারতের বাজেটে ভুটানের জন্য 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে ভুটানের জনগণের মধ্যে ভারতের প্রতি একটা ইতিবাচক মনোভাব গড়ে উঠেছে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী নিজেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার জন্ম এবং পড়াশোনা দুটোই কিন্তু ভারতেই হয়েছে। তিনি সম্প্রতি বলেছেন যে তিনি ভারতে জন্মেছেন, 1965 সালে কালিম্পং এ জন্মেছেন। সেখানেই তার বেড়ে ওঠা এবং তার এই যে রাজা, তার দেশ, তার জনগণের প্রতি যে দায়িত্ববোধ, এটা তিনি ভারতের কাছ থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছেন। তিনি ভারতে 11 বছর পড়াশোনা করেছেন। কি বলেছেন তিনি নিজে কানেই শুনুন। But the better question would be, how did India mold me to serve my country? I'll tell you a secret. In fact, my Bhutanese colleagues here also don't know. I was born in India. 1965, I was born in Kalimpong. My father was serving in Kalimpong when my parents were serving, because I was born there, right? I studied 11 years in India. এমনকি মহাকুম্ভে অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে বড় ভাই বলে সম্বোধন করেছেন। आदरणीय प्रधानमंत्री जी, मेरे बड़े भाई, आपने अपनी बुद्धिमानी, साहस और करुणा से भरे नेतृत्व से भारत को केवल 10 ही वर्षों में प्रगति की पथ पर अग्रसर किया है। ফলে ভারত ভুটান সম্পর্কে যে একটা ঐতিহাসিক বন্ধন দ্বারা সংযুক্ত হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ভুটানের ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমেই বদলাচ্ছে, বিশেষ করে চীনের আগ্রাসী নীতির কারণে। একটু আগেই আমি বলেছি যে মাও জেডং এর 5 ফিঙ্গার পলিসির কথা। এই দীর্ঘমেয়াদী পলিসির অংশ হিসাবে তিব্বতের পর চীন এবার ভুটানের দিকে নজর দিয়েছে। যেমন 2017 সালে ডোকলাম সংকটের সময় ভারত শক্ত অবস্থান না নিলে চীন হয়তো এতদিনে ভুটানের অনেক গুরুত্বপূর্ণ জমি দখলই করে ফেলতো। ডোকলাম পরবর্তী সময়ে চীন কৌশলে ভুটানের সঙ্গে জমি বিনিময় প্রস্তাবও কিন্তু দিয়েছিল। উত্তরে কিছু জমি দেওয়ার বিনিময়ে চীন ভুটানের কাছে ডোকলামের জমিটা চাইছিল, কিন্তু ভুটান স্পষ্টভাবে সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। ফলস্বরূপ চীন এখন গায়ের জোরে ভুটানের সীমান্তে রাস্তা এবং বসতি নির্মাণ করছে, যেটা ভুটানের জনগণের মধ্যে চীনের প্রতি আতঙ্ক সৃষ্টি করেছে। এবং এই কারণেই ভুটানের সরকার ভারতের সঙ্গে তার নৈকট্যকে আরো বেশি বাড়াচ্ছে। এখন এই পরিস্থিতিতে ভারত কি শুধুই নীরব দর্শক থাকবে? মোটেও থাকবে না। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বহু বছর ধরেই নেপাল, ভুটান, সিকিম সহ গোটা হিমালয় অঞ্চলে ভারতের প্রভাবকে ধরে রাখার জন্য কৌশলগত পরিকল্পনাকে বাস্তবায়িত করে আসছে। 2017 সালে ডোকলাম সংকটের সময়ও ভারতের কড়া অবস্থানের মূল রূপকার কিন্তু অজিত দোভালই ছিলেন। তাই আজ যখন চীন ভুটানের সীমান্তে বসতি স্থাপন করছে এবং কৌশলে ডোকলামের দখল নিতে চাইছে, তখন নিশ্চয়ই ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। ভুটানের প্রধানমন্ত্রী যখনই ভারত সফরে এসেছেন, তখনই অজিত দোভাল এবং ভারতের কূটনৈতিক পরামর্শদাতারা তার সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতও ধাপে ধাপে ভুটানকে নিজের কাছে টেনে আনতে চাইছে। মনে রাখতে হবে, সিকিম যখন ভারতের সঙ্গে একীভূত হয়েছিল, তখনও জাতীয় নিরাপত্তা পরিকল্পনার একটা বড় অংশ ছিল এই একই রকমের গোপন কূটনীতি, আর এর পুরাভাগে ছিলেন স্বয়ং অজিত দোভাল। আর এবারও কিন্তু আমরা একই ধরনের কৌশলের ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাছাড়া 2008 সালে ভুটান অফিসিয়ালি রাজতন্ত্রকে ত্যাগ করে গণতন্ত্রকে গ্রহণ করেছিল। আর গণতন্ত্রকে গ্রহণ করার পর ভুটানের নতুন প্রজন্ম এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তারা চায় আরো বেশি কর্মসংস্থান, দ্রুত পরিকাঠামোর উন্নয়ন এবং ভারতের বৃহত্তর বাজার
বাজারের সুবিধা। আর ভুটানের নাগরিকদের এই চাওয়াগুলো ভারতের অংশ হলেই কিন্তু সহজেই পূরণ হওয়া সম্ভব হবে। ভুটানের নাগরিকরা দেখতে পাচ্ছে যে সিকিম ভারতভুক্ত হওয়ার পরে যেভাবে সমৃদ্ধ হয়েছে, যেভাবে তাদের পরিকাঠামোর উন্নতি হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, ভুটানের জনগণ কিন্তু সেটা নিজের চোখে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। যেভাবে সময়ের প্রয়োজনে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, অনেক বিশেষজ্ঞের মতে ভুটানও আজ সেই একই রকম পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভুটান এবং তার জনগণের। ভারতের উচিত বড় ভাইয়ের মতো সংবেদনশীলভাবে বিষয়টিকে দেখা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো এমন কিছু ঘোষণা হয়নি, তবে চীনের আগ্রাসন যে ভুটানকে ভারতের দিকে ঠেলে দিচ্ছে এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আর এই পুরো কৌশলগত অবস্থানটা যে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ এবং সেটার পেছনে অন্যতম কারিগর হতে পারেন অজিত দোভাল, একথাও কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি সবসময় অখণ্ড ভারতের ইচ্ছেকে পোষণ করি। আমি চাই অখণ্ড ভারতের যে যে অংশ এখনো ভারতের বাইরে তারাও ভারতের উন্নয়নের ভাগিদার হোক। 1975-এ সিকিম সেই সৌভাগ্যকে অর্জন করেছিল, বাকিরাও সেই সৌভাগ্যকে অর্জন করবে বলেই আমি আশা করি। অখণ্ড ভারত গঠনের স্বপ্নে এই ভিডিওটা বানিয়ে আমি আমার সেই দায়িত্বটাই কিন্তু পালন করেছি। এবার আপনাদের দায়িত্ব হলো এই ভিডিওটাকে লাইক করা, বেশি বেশি করে শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দেয়া, এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানানো, যে কমেন্টগুলো পড়ার জন্য আমি নিজে কিন্তু অপেক্ষা করে বসে থাকি। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও শুরুতে যে কথা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি। আপনারা জানেন যে আজকের দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে, কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হতে পারে না। ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই কিন্তু দেশের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে বাধ্য হয়। তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়, এটা কিন্তু অনেকেই জানেন না, কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই তাদের কাছে থাকে না। গত 15 বছরে আমরা 1000-এরও বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিতও হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখতে পাবেন। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য ও ঠিকানা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।